হ্যালো এভরিওয়ান, আমি পৌলমী চক্রবর্তী, এমএসসি বিএড এবং স্কুল ঘাটে তোমাদের বায়োলজি ফ্যাকাল্টি। আজকে ক্লাস 10-এর থার্ড চ্যাপ্টার বংশগতি ও সাধারণ কয়েকটি জিনগত রোগ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আমাদের সবার মনেই মাঝে মাঝে একটা প্রশ্ন উঁকি মারে, যে অনেকেই আমাদেরকে বলে যে তোকে না তোর মায়ের মতন দেখতে, তোর চুলটা না অনেকটা তোর বাবার মতন, তোর চোখের রঙটা না অনেকটা তোর মায়ের মতন, বা তোর আর তোর বোনকে একদমই একরকম দেখতে নয়। এরকম কথা শুনেছো না? এরকম কথা কেন আসে জানো? তার কারণ হচ্ছে সত্যি সত্যি বাবা মার বিভিন্ন চরিত্র, বিভিন্ন বৈশিষ্ট্য তোমার মধ্যে আসে। আর সেটা কিভাবে আসে সেটাই হলো এই চ্যাপ্টারের মূল উদ্দেশ্য। আজকের চ্যাপ্টারে প্রথম টার্ম হচ্ছে বংশগতি। বংশগতি কী জিনিস? বংশগতি হচ্ছে বাবা মার কোনো চরিত্র বা কোনো ক্যারেক্টার যদি জিনের মাধ্যমে তোমার কাছে আসে বা তোমার ভাই বা বোনের কাছে আসে, যার জন্য তোমাকে তোমার বাবার বা মায়ের মতন দেখতে হয়, তাহলে তাকে বলা হয় বংশগতি। অর্থাৎ বংশগত কোনো বৈশিষ্ট্য এক প্রজন্ম থেকে ঠিক তার পরের প্রজন্মে, আবার সেই প্রজন্ম থেকে তারও পরবর্তী প্রজন্মে যদি ছড়িয়ে পড়ে বা গতিশীল হয়, তাহলেই তাকে বলা হয় বংশগতি। এবার তোমার মনে একটা প্রশ্ন জাগতেই পারে, যে যদি বাবা মার থেকে আমিও যা পাচ্ছি আমার বোনও যদি তাই পায়, সেক্ষেত্রে ওকে আর আমাকে আলাদা দেখতে হলো কি করে? তার কারণ হচ্ছে আমাদের চ্যাপ্টারের দ্বিতীয় টপিক, সেটা হচ্ছে ভেরিয়েশন বা বিভেদ। এই যে বিভেদ বা ভেরিয়েশন, এইটা হচ্ছে একটা মানুষের সঙ্গে অন্য একটি মানুষের পার্থক্য। কীরকম পার্থক্য হতে পারে? তাদেরকে দেখতে আলাদা, তাদের শরীরের কোনো গঠনগত পার্থক্য হতে পারে, হতে পারে তাদের শরীরের ভিতরে থাকা জিনের কোনো পার্থক্য, যেগুলো একটা মানুষকে আরেকটা মানুষের থেকে সম্পূর্ণ আলাদা করে দেয়। তবে হ্যাঁ, মিল তো রয়েছেই, কিন্তু পুরোপুরি মিল নয়। ঠিক একই কারণে আমরা দেখতে পাবো যে একই বাবা মায়ের দুটো সন্তানকে কখনো একই রকম দেখতে হয় না। এক্সেপশন রয়েছে। এক্সেপশন হচ্ছে আইডেন্টিক্যাল টুইনস, যারা একই রকম দেখতে। কিন্তু এখানে তোমাদেরকে জানিয়ে রাখি, আইডেন্টিক্যাল টুইনসদেরও কিন্তু 100% সিমিলারিটি দেখতে পাওয়া যায় না। আর এই প্রসঙ্গে আমি পরে আসব। কিন্তু আমরা জানলাম বিভেদ হলো এমন একটা বৈশিষ্ট্য যার কারণে দুটো মানুষের মধ্যে বা যে কোনো দুটো জীবের মধ্যে পার্থক্য দেখা যায়। এবার এই পার্থক্য কী কী ধরনের হতে পারে? প্রথমটা হচ্ছে গঠনগত বা অঙ্গ সংস্থানগত পার্থক্য। তোমার শারীরিক গঠনে যদি পার্থক্য দেখা যায়, একটা মানুষের সাথে অন্য একটা মানুষকে আলাদা করে চিনব কিভাবে? তার শারীরিক গঠনগত পার্থক্য ওয়াইজ। এর একটা খুব সিম্পল এক্সাম্পল তোমরা স্কুলে গেলে তোমাদের ক্লাসেই দেখতে পাবে। ধরে নাও আমারই নামের একটি মেয়ে রয়েছে পৌলমী, আমার ক্লাসে আরও একটা মেয়ে রয়েছে যার নামও পৌলমী, কিন্তু ম্যাম হয়তো চেনেন একজন পৌলমীকে তার চুলের গঠন ওয়াইজ, যে এই পৌলমীর চুলটা কোঁকড়ানো, কিন্তু অন্য একটি পৌলমীর চুল কিন্তু বেশ স্ট্রেট। তাহলে ম্যাম হয়তো এইভাবেই চেনেন যে একজন পৌলমীর চুল কোঁকড়ানো, আরেকজন পৌলমীর চুল একদম স্ট্রেট। তাহলে এই বৈশিষ্ট্যটা, অর্থাৎ চুলের বৈশিষ্ট্যটা কিন্তু দুই পৌলমীর মধ্যে পার্থক্য এনে দিল। এইরকমই নানান শারীরিক গঠনগত পার্থক্য কিন্তু আমরা দেখব বিভিন্ন মানুষদের মধ্যে। এর মধ্যে তোমাদের সিলেবাসে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্থক্যের কথা বলা রয়েছে, সেটা হচ্ছে মুক্ত এবং যুক্ত কানের লতি। এবং 2 নম্বর পার্থক্যটা হচ্ছে রোলার জিভ এবং নন রোলার জিভ। আমাদের প্রত্যেকের মধ্যেই একটা বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে অনেকের মধ্যেই দেখা যায়, সেটা হচ্ছে আমাদের কানের এই যে বাইরের লতি, যেটাকে আমরা বহিঃকর্ণ বলে থাকি, এইটা দেখা যায় যে আমাদের এই চামড়াটার সঙ্গে যুক্ত। আবার অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে কানের এই লতিটা এই চামড়ার সঙ্গে, আমাদের এই ঘাড়ের চামড়ার সঙ্গে যুক্ত নয়। তো যাদের যুক্ত নয় তাদেরকে বলবো মুক্তলতি, আর যাদের ক্ষেত্রে আমরা দেখব যে কানের এই লতি বা বহিঃকর্ণ এই ঘাড়ের চামড়ার সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে আমরা যুক্ত কানের লতির বৈশিষ্ট্যটা দেখতে পাবো। এবারে বক্তব্য হচ্ছে কোনটা বেশি দেখতে পাই আর কোনটা কম দেখতে পাই।
আমরা সাধারণত আমাদের আশপাশে মুক্ত কানের লতির লোকজনদের সংখ্যাই বেশি দেখি এবং যুক্ত কানের লতির সংখ্যা আমরা কম দেখি। তাহলে এর থেকে কি বুঝলাম? এর থেকে বুঝলাম যে মুক্ত কানের লতির বৈশিষ্ট্যটা বেশি প্রকাশ পায় আর যুক্ত কানের লতির বৈশিষ্ট্যটা কম প্রকাশ পায়। দ্বিতীয় বিভেদ বা দ্বিতীয় পার্থক্য কি? রোলার জিভ এবং নন রোলার জিভ। রোলার জিভ কি জিনিস? জিভটাকে রোল করতে পারা। এই দেখো, আমি তোমাদের করেই দেখাচ্ছি। এটা আমি করতে পারলাম, তোমরাও চেষ্টা করে দেখো তোমরা করতে পারছো কি না। দেখবে অনেকেই পারছো, আবার অনেকে পারছোই না। অনেকে অবাক হলে যে ম্যাম কী করে করলো। তার কারণটা খুব সিম্পল। এইটাও কিন্তু জিনগত বৈশিষ্ট্য, অর্থাৎ জিনই এটা নিয়ন্ত্রণ করছে এবং বাবা মার থেকেই এই বৈশিষ্ট্যটা বা এই জিনটা এসছে, যে আসলে ঠিক করে দিচ্ছে যে আমি জিভটাকে রোল করতে পারবো নাকি পারবো না। তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখতে পাই আমাদের আশেপাশে অনেকেই এই জিভ রোল করতে পারে, আবার খুব কম সংখ্যক লোক আছে যারা জিভটা রোল করতে পারে না। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? আমি জানি তোমরা জানো, সেটা হচ্ছে যে রোলার জিভ বৈশিষ্ট্যটা অনেক বেশি প্রকাশ পায় আর নন রোলার জিভের বৈশিষ্ট্যটা কম প্রকাশ পায়। এই দুটোই কিন্তু আমাদের শারীরিক গঠনগত বৈশিষ্ট্যের পার্থক্য। তাহলে এইটা হলো গঠনগত বা অঙ্গ সংস্থানগত পার্থক্য বা বিভেদের মধ্যে পড়ছে। এছাড়াও রয়েছে জিনগত বৈশিষ্ট্যের পার্থক্য। এই যে আমি বারবার বলছি যে নানান রকম বৈশিষ্ট্য, এই যে আমরা বলছি নানান রকম বৈশিষ্ট্য বাবা মার থেকে আমাদের মধ্যে আসে। কিভাবে আসে? কে নিয়ে আসে? এখন যদি তোমাকে কেউ বলে যে যাদবপুর থেকে কালীঘাট যেতে হবে, কিভাবে যাবে? নিশ্চয়ই বাসে করে যাবে বা অন্য কোনো গাড়ি করে যাবে। অর্থাৎ তোমাকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য একটা যানবাহন বা একটা মাধ্যমের প্রয়োজন হয়। একইভাবে বাবা মার থেকে কোনো একটা বৈশিষ্ট্য বাচ্চার মধ্যে আসার জন্যও একটা মাধ্যমের প্রয়োজন হয় বা কেউ তাকে নিয়ে আসে। সেটা কে? সেটা হচ্ছে জিন। ঠিক যেভাবে একটা ফুলের মালা তৈরি করার জন্য আমাদের অনেকগুলো ফুলের প্রয়োজন হয়, অনেকগুলো ফুল জুড়ে 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 একটা মালা তৈরি হয়, তারপরে সেটা তোমরা ব্যবহার করতে পারো। তো সেই ফুলগুলো হচ্ছে ওই মালাটার একক বা ইউনিট। ঠিক একইভাবে জিন হচ্ছে আমাদের যে শরীরের বিভিন্ন বৈশিষ্ট্য সেটা যে বহন করে নিয়ে যাবে তাদেরই একটা ইউনিট বা একক। এই যানবাহনটা অর্থাৎ এই যে জিনটা, তার কাজ হচ্ছে একটা জেনারেশন থেকে অন্য জেনারেশনে বৈশিষ্ট্য নিয়ে যাওয়া। এবার প্রশ্নটা হচ্ছে তুমি বাসে যাচ্ছ না তুমি ট্যাক্সিতে যাচ্ছ নাকি আজকালকার দিনের মতন বাইকে যাতায়াত করছো নাকি তুমি হেঁটে হেঁটে যাচ্ছ। এই যানবাহনের পার্থক্যের ওপর নির্ভর করে তুমি একটা জায়গা থেকে আরেক জায়গায় কতক্ষণে পৌঁছচ্ছ। আদৌ সময়ে পৌঁছলে নাকি সময়ে পৌঁছলে না, নাকি তুমি প্রচণ্ড ক্লান্ত হয়ে গেলে নাকি একদমই ক্লান্ত হলে না। নানান রকম বিষয় কিন্তু নির্ভর করে ওই যানবাহনটার উপরে। ঠিক একই জিনিস কিন্তু বৈশিষ্ট্যের যখন একটা প্রজন্ম থেকে পরের প্রজন্মে গতিশীল হওয়ার ঘটনাটা ঘটে, ঠিক সেই সময়টাতে কিন্তু এটাও নির্ভর করে ওই জিনের ওপরে, যেটা বেসিক্যালি এখানে বাস বা বাইক বা রিক্সা বা তোমার পা, যেটাই হোক না কেন। তো এই জিনের বৈশিষ্ট্য বা এই জিনের যে বিভিন্ন রকম পার্থক্য, তার উপরেও ডিপেন্ড করে কিন্তু আমাদের মধ্যে দেখতে পাওয়া নানান পার্থক্য। যেমন খুব সিম্পল আমি একটা কথা বললাম, সেটা হচ্ছে যে একই বাবা মায়ের সন্তান, আমি বাবার থেকেও বৈশিষ্ট্য পেয়েছি, মায়ের থেকেও বৈশিষ্ট্য পেয়েছি। আমার বোনও কিন্তু মায়ের থেকে বৈশিষ্ট্য পেয়েছে, বাবার থেকে বৈশিষ্ট্য পেয়েছে। কিন্তু আমরা দুজন একই রকম দেখতে নই। শুধু দেখতে নইটাই এক নয়, যদি আমাদের কেউ জিনের সজ্জারীতি দেখে যে আমাদের জিনগুলো ঠিক কীভাবে সাজানো আছে, ধরে নিচ্ছি 4টে জিন রয়েছে, এ বি সি ডি। এবারে সেখানে আমি দেখতেই পারি যে আমার বডিতে সেই জিনটা রয়েছে এ সি ডি বি এইভাবে, এবং আমার বোনের ক্ষেত্রে রয়েছে এ বি সি ডি এইভাবে। তার মানে 4টে জিন
আমার বডিতে একরকম সজ্জারীতিতে সাজানো রয়েছে, আমার বোনের বডিতে অন্যরকম সজ্জারীতিতে সাজানো রয়েছে। এবং জিনের এই যে সিম্পল একটা ছোট্ট সজ্জারীতির পার্থক্য, এটাই কিন্তু আমাদের মধ্যে বিশাল একটা পার্থক্যের উদ্ভব ঘটায়। আমাদেরকে দেখতে আলাদা হতে পারে, নানান রকম পরিবর্তন দেখা যেতে পারে, এবং আমাদের অবশ্যই জিনগত পরিবর্তন, আমাদের বিভিন্ন পারা না পারা, তার অনেক পার্থক্য, অনেক কিছু কিন্তু এই জিনের সজ্জারীতির পরিবর্তনের জন্যই হতে পারে। তাহলে বুঝতেই পারছো যে জিনগত বিভেদ কতটা গুরুত্বপূর্ণ। এবার তোমাদেরকে একটা গল্প শোনাই। গল্পটা খুব সুন্দর, অনেকদিন আগেকার একটা গল্প। একটা চার্চ ছিল, সেই চার্চে একজন পোপ বা যাজক ছিলেন, ওই যাকে তোমরা ফাদার বলেছিল। তো সেই ফাদারের সারাদিনে নানান রকম প্রার্থনার কাজের পরেও হাতে অনেকটা সময় বেঁচে থাকতো। তখন তার খুব ইচ্ছে হয়েছিল যে চার্চের বাইরে যে বাগানটা রয়েছে সেখানে তিনি নানান রকম গাছের চাষ করবেন। তার একটা অত্যন্ত প্রিয় গাছ ছিল মটরশুঁটি গাছ। তো তিনি মটরশুঁটি গাছের চাষ করলেন, এবং মটরশুঁটি গাছের চাষ করলেন, যত্ন করলেন, একই রকম যত্ন। প্রত্যেকটি মটর গাছকে উনি একই জল দিতেন, একই পরিমাণ জল দিতেন, একই রকম সার দিতেন। সব কিছু করার পরে গিয়ে উনি কি দেখলেন জানো? দেখলেন একই মটরশুঁটি গাছ যে একই যত্ন পাচ্ছে, তারপরেও তার মধ্যে নানান রকম পার্থক্য দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে কোনো গাছে বেগুনি রঙের ফুল ফুটছে, আবার কোনো মটরশুঁটি গাছে সাদা রঙের ফুল ফুটছে। আবার উনি দেখলেন কোনো গাছের ক্ষেত্রে মটরশুঁটির গাছে যে মটরের যে শুঁটিটা অর্থাৎ বাইরের যে খোলকটা, কারোর রং সবুজ, কারোর রং হলুদ। কোনো মটরশুঁটির ওই খোলকটাকে ভেঙে উনি দেখলেন যে মটরের দানাগুলো কারোর ক্ষেত্রে গোল, কারোর ক্ষেত্রে আবার দেখলেন যে একটু খোঁচা খোঁচা, একটু কুঞ্চিত। তো এই বৈশিষ্ট্যের পার্থক্য দেখে উনি একটু ভাবতে শুরু করলেন যে এটা কি করে হচ্ছে। তো উনি আরো বেশি বেশি করে মটরশুঁটি গাছের চাষ করতে শুরু করলেন। এবার যেটা হলো যে উনি বেশ কিছু এক্সপেরিমেন্ট করলেন, বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করলেন, এবং করে কতগুলো সিদ্ধান্তে উপনীত হলেন। এবং সেই সিদ্ধান্তগুলোই পড়তে হবে তোমাদেরকে, আর পড়াবে কে? অবশ্যই আমি। কি সেটা এবং ভদ্রলোকের নাম কি, এটা কিন্তু সব থেকে বড় একটা প্রশ্ন। যিনি এত কিছু আবিষ্কার করলেন, এত পরীক্ষা নিরীক্ষা করলেন, নেহাতে একটা শখ থেকে উনি কিন্তু অনেক বড় একটা আবিষ্কার করেছিলেন। তিনি আর কেউই নন, গ্রেগর জোহান মেন্ডেল। উনি হচ্ছেন আমাদের সকলের পরিচিত, উনি হচ্ছেন বংশগতিবিদ্যার জনক। অর্থাৎ আমরা আজকে যা যা পড়ব, এই সমস্ত পড়াশোনার সূত্রপাত হয়েছিল ওনার এই পরীক্ষা নিরীক্ষার ফলে। তো গ্রেগর জোহান মেন্ডেল মটর গাছের 7 জোড়া বৈশিষ্ট্যকে নিয়ে কাজ করেছিলেন। তো কি কি ছিল সেই 7 জোড়া বৈশিষ্ট্য? প্রথম কথা হচ্ছে গাছের উচ্চতা। দেখলেন যে কোনো গাছের উচ্চতা অনেকটা বেশি অর্থাৎ লম্বা, কোনো গাছ দেখলেন অনেকটাই বেটে। কোনো গাছের ফুল বেগুনি, কোনো গাছের ফুল সাদা, কোনো গাছ দেখা যাচ্ছে ফুল ফোটাচ্ছে একদম গাছের মাথায় অর্থাৎ শীর্ষস্থানে। আবার কোনো গাছের ক্ষেত্রে উনি ফুলটা দেখলেন যে একটা কাণ্ড এবং তার যে শাখা বা প্রশাখা তাদের মাঝখানে অর্থাৎ কক্ষে, কাক্ষিক অবস্থান। কোনো গাছের মটরশুঁটির রং হচ্ছে সবুজ, কোনো গাছের শুঁটির রং হলুদ, কোনো গাছের শুঁটিটা অনেকটা ফোলা, আর কোনো গাছের শুঁটিতে আমরা দেখতে পাচ্ছিলাম বেশ খাঁজ রয়েছে, খাঁজযুক্ত। কোনো মটরশুঁটির যে দানাগুলো, সেই মটরের দানাগুলো কারোর ক্ষেত্রে গোল, কারোর ক্ষেত্রে কুঞ্চিত, কারোর ক্ষেত্রে সবুজ, আবার কারোর ক্ষেত্রে হলুদ। তো এই যে বৈশিষ্ট্যগুলো বললাম, গাছের উচ্চতা, মটরশুঁটির আকার, তার রং, ফুলের অবস্থান, ফুলের রং, মটর যে দানা তার আকার এবং মটরের দানার রং, এই যে 7টা ক্যারেক্টার বললাম, এই 7টা বৈশিষ্ট্যের প্রত্যেকটাই কিন্তু দেখো আমি দুটো দুটো করে বললাম। কারোর ক্ষেত্রে বেগুনি, কারোর ক্ষেত্রে সাদা, কেউ লম্বা, কেউ বেটে, তাহলে টোটাল 14টা বৈশিষ্ট্য হলো, তাই তো? তাই জন্যই আমি বললাম 7 জোড়া বৈশিষ্ট্য। এই 7 জোড়া বৈশিষ্ট্যকে নিয়েই নানান রকম পরীক্ষা নিরীক্ষা করে উনি কিন্তু দুটো সূত্র দিয়েছিলেন। পরীক্ষা নিরীক্ষাগুলো কি সেটা আমরা এক্ষুনি জানতে পারবো, কিন্তু এই যে আমার মতন কিছু দুষ্টু দুষ্টু সব ছাত্রছাত্রীরা রয়েছে, তারা কিন্তু এই প্রশ্নটা অনেক সময় ক্লাসে তোলে যে মটরশুঁটি গাছই কেন, কেন অন্য কোনো গাছ নয়? মটরশুঁটি গাছ নিয়ে পরীক্ষা করতে হতো?
প্রথম কথা হচ্ছে এটা ওনার শখ, হঠাৎ করে উনি দেখতে পেয়েছিলেন। কিন্তু মটরশুঁটি গাছকে বেছে নেওয়ার, যখন উনি পরীক্ষা করছিলেন, বেছে নেওয়ার বেশ কয়েকটা কারণ ছিল। প্রথম কথা হচ্ছে খুব অল্প জায়গার মধ্যে অল্প যত্নেই মটরশুঁটি গাছকে কিন্তু চাষ করা যায়। 2 নম্বর কথা হচ্ছে মটরশুঁটি গাছের মধ্যে এই যে 7 জোড়া বৈশিষ্ট্য বললাম, এদেরকে দেখা যেত। আমাকে কিন্তু নতুন কোনো বৈশিষ্ট্যের জন্য বাইরে কোথাও খুঁজে বেড়াতে হলো না, অর্থাৎ মেন্ডেলকেও খুঁজে বেড়াতে হয়নি। সমস্ত বৈশিষ্ট্য ওই মটরশুঁটি গাছের মধ্যেই উনি পেয়ে গিয়েছিলেন, যেটা ওনার পরীক্ষা করার জন্য অনেক উপযুক্ত ছিল। 2 নম্বর কথা, মটরশুঁটি গাছের ফুলগুলো উভলিঙ্গ প্রকৃতির হয়, অর্থাৎ সেখানে পুংকেশর যেরকম রয়েছে ঠিক একইভাবে গর্ভকেশর অর্থাৎ স্ত্রীলিঙ্গও রয়েছে। সেক্ষেত্রে যদি আমাদের পরাগযোগ ঘটাতে হয় তাহলে কি আমাকে বাইরে যেতে হচ্ছে? যেতে হচ্ছে না। একই ফুলের মধ্যে আমরা পুংলিঙ্গের পুংকেশরও পাচ্ছি, আবার স্ত্রীলিঙ্গধর হিসেবে আমরা গর্ভকেশরও পাচ্ছি। সেক্ষেত্রে এটাও কিন্তু মেন্ডেলের জন্য অনেকটাই সুবিধার বিষয় ছিল। কিন্তু যদি এখন মেন্ডেলের মনে হয় যে আমি একটা ফুলের পুরুষ অঙ্গটা ব্যবহার করব, অন্য আরেকটা ফুলের আমি স্ত্রী অঙ্গটা ব্যবহার করব, সেটা অন্য মটরশুঁটি গাছেরও হতে পারে, অর্থাৎ স্বপরাগযোগ না ঘটিয়ে আমি যদি ইতর পরাগযোগ বা ক্রস পলিনেশন করাতে চাই, তাহলেও কিন্তু মেন্ডেল সেটা করতে পারতেন। একটি গাছ যাকে যেই গাছের ফুলের ওই স্ত্রীলিঙ্গটাকে ব্যবহার করতে চাইবেন মেন্ডেল সেই গাছের ফুলটার ইমাস্কুলেশন করতে পারত, অর্থাৎ পুং অঙ্গটা বা পুংকেশরটাকে সে সম্পূর্ণরূপে বাদ দিয়ে দিতে পারত। তাহলে সেই ফুলটা একটি স্ত্রী ফুলের মতন কাজ করত। এবং পুরুষ ফুল হিসেবে যাকে বেছে নিত তার ক্ষেত্রেও গর্ভকেশরটাকে বাদ দিয়ে দিত। বাদ না দিলেও চলে, কিন্তু বাদ দিতেই পারত। সেক্ষেত্রে ইতর পরাগযোগটাও কিন্তু ভেবে দেখো করাটা সম্ভব ছিল। তার মানে এতগুলো অপশন মেন্ডেলের জন্য এমনিই ছিল। সেই কারণেই মেন্ডেল মটরশুঁটি গাছটাকে বেছে নিয়েছিলেন নিজের সমস্ত পরীক্ষার জন্য এবং সফলও হয়েছিলেন। তার নিদর্শন আমরা পাবো ঠিক এর পরের বিষয়, সেটা হচ্ছে মেন্ডেলের করা প্রথম পরীক্ষা নিরীক্ষাগুলোর মধ্যে অন্যতম হলো মনোহাইব্রিড ক্রস। মনো কথার মানে কি? মনো কথার মানে এক, আর হাইব্রিড কথার মানে হচ্ছে সংকর বা সংকরায়ন, অর্থাৎ মনোহাইব্রিড ক্রস মানে হচ্ছে এক সংকর ক্রস। এবারে এক বা মনো কথাটা কেন ব্যবহার করা হয়েছে? কারণ মেন্ডেলের ওই যে 7 জোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছিল, তার মধ্যে থেকে যে কোনো এক জোড়া বৈশিষ্ট্যকে নিয়ে তিনি এই পরীক্ষাটা করেছিলেন। এবারে সেই বৈশিষ্ট্যটা কি ছিল? উনি যে বৈশিষ্ট্যটাকে নিয়ে কাজ করেছিলেন সেটা ছিল উচ্চতা, অর্থাৎ বৈশিষ্ট্যটা এখানে যেটা ছিল সেটা হচ্ছে গাছের উচ্চতা। এবারে সংকরায়ন বা হাইব্রিড কথার কি মানে? দুটো আলাদা আলাদা বৈশিষ্ট্যের জীবের মিলন ঘটানো। এক্ষেত্রে দুটো আলাদা আলাদা বৈশিষ্ট্যের জীব কাটা ছিল? অবশ্যই মটরশুঁটি গাছ। তার মধ্যে একটা ছিল লম্বা মটরশুঁটি গাছ আর অন্যটা ছিল বেঁটে মটরশুঁটি গাছ। তার মানে একটা হচ্ছে লম্বা মটরশুঁটি গাছ আর একটা হচ্ছে খর্ব বা বেঁটে মটরশুঁটি গাছ। এবারে সাধারণত আমরা লম্বাটাকে বোঝাই টল দিয়ে। তো টলের প্রথম অক্ষর টিটাকে আমরা ধরে নিলাম টল, ক্যাপিটাল টি। তো এই হচ্ছে ক্যাপিটাল টি। এবারে আমি একটার বদলে দুটো টি লিখব। এবারে প্রশ্ন হচ্ছে কেন আমি দুটো টি লিখলাম? তার কারণটা খুব সিম্পল। একটা জিন, যে জিনটা হচ্ছে সেই ওই গাড়িটা যে তোমাকে যাদবপুর থেকে কালীঘাট পৌঁছে দেবে, তো এখানে সেই জিনটাই কিন্তু এই লম্বা বৈশিষ্ট্য বা বেটে বৈশিষ্ট্যটাকে বাবা মায়ের থেকে সন্তানের মধ্যে নিয়ে যাচ্ছে। কিন্তু জিন কখনো একা থাকে না, জিনের সব সময় দুটো রূপভেদ থাকে, যেটা সাধারণত আমরা দেখব ডিএনএ বা ক্রোমোজোমের মধ্যে দেখা যায়। অর্থাৎ যেরকম আমরা দেখতে পাই যে একটা বাসের 4টে চাকা রয়েছে, ওই 4টে চাকা ছাড়া কিন্তু বাস চলবে না। বা আমরা হয়তো দেখতে পাবো যে একটা সাইকেল বা একটা মোটর সাইকেল, তার কিন্তু আমরা দেখতে পাই দুটো চাকা রয়েছে, আদারওয়াইজ ওই মোটর সাইকেলটা চলবে না, যাদবপুর থেকে কালীঘাটে নিয়ে যেতে পারবে না। ঠিক একইভাবে জিনও কিন্তু বৈশিষ্ট্যকে বাবা মায়ের থেকে বাচ্চাদের মধ্যে নিয়ে আসতে পারবে না যদি সেই জিনের দুটো অল্টারনেটিভ ফর্ম বা রূপভেদ না থাকে। ক্রোমোজোমের মধ্যে জিন যেখানে থাকে, অর্থাৎ অ্যালিলগুলো যেখানে থাকে, অর্থাৎ আমি বলিনি, সেটা হচ্ছে জিনের এই যে দুটো রূপভেদকে বললাম তাদের নাম হচ্ছে অ্যালিল। যেরকম
গাড়িকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য লাগে চাকা, ওটার নাম চাকা। একইভাবে জিনের দুটো রূপভেদের নাম হচ্ছে অ্যালিল, আর সেই অ্যালিল ক্রোমোজোমের যেখানে থাকে সেটাকে বলা হয় লোকাস। তো এই যে ক্রোমোজোমের মধ্যে অ্যালিল থাকে, জিনের দুটো রূপভেদ বললাম, তো আমাকে দুটোকেই প্রাধান্য দিতে হবে, সেই জন্য আমি অ্যালিলগুলোকেই লিখলাম কিন্তু এখানে। এই একটা টি হচ্ছে একটা অ্যালিল, আমি মুছে ফেললাম, 1 মিনিট আমি আরেকবার দেখাচ্ছি। সেটা হচ্ছে এইটা হচ্ছে একটা অ্যালিল, লম্বার জন্য দায়ী, আর এইটা হচ্ছে আরেকটা অ্যালিল, সেটাও লম্বার জন্য দায়ী। আর এই দুটো অ্যালিল মিলেই হচ্ছে লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন। ঠিক আছে, একইভাবে বেটে বোঝাবো কি করে? নিশ্চয়ই ক্যাপিটাল ডি দিয়ে আমার বেটে বোঝানোটা সম্ভব নয়, তাই জন্য আমি একটা অন্য লেটার নেব, সেটা কি? স্মল টি। অন্য লেটার নয়, টি বা স্মল টি। কিভাবে লিখবো? এইভাবে, যেহেতু দুটো অ্যালিল। এবারে বক্তব্য হচ্ছে যে আমরা এটা কাদেরকে লিখলাম? লিখলাম বাবা মা জেনারেশনকে। তো আমি পাশে পি কথাটা লিখে একটা অ্যারো দিয়ে দেব। পি মানে কি? পেরেন্ট জেনারেশন, বাবা মা জেনারেশন। ঠিক আছে, এবারে মেন্ডেল একটা নতুন কথা বললেন যে বাবা মা জেনারেশন থেকে যখন কোনো জিন বা অ্যালিল বা কোনো বৈশিষ্ট্য তাদের পরবর্তী প্রজন্মে যায়, তখন ওই অ্যালিলগুলো একে অপরের থেকে আলাদা হয়ে যায়। কিরকম হয় বিষয়টা? এই রকম দেখতে হয়। আলাদা হয়ে গেল তো, এইটাকে বলা হয় পৃথকীভবন। কার পৃথকীভবন? অ্যালিলগুলোর পৃথকীভবন। অ্যালিলগুলো একে অপরের থেকে আলাদা হয়ে যাচ্ছে, এবং আলাদা হয়ে গিয়ে তারা যেটা তৈরি করছে তার নাম হচ্ছে গ্যামেট। গ্যামেট কি? আমরা জানি গ্যামেট কি। গ্যামেট হচ্ছে শুক্রাণু বা ডিম্বাণু, বা যাকে আমরা সাধারণত জনন কোষ বলে থাকি, যেটা একটা নতুন মানুষ বা নতুন কোনো একটা জীব তৈরি করার জন্য দায়ী। তো এই শুক্রাণু, ডিম্বাণু বা জনন কোষের মধ্যে সাধারণত একটা করে অ্যালিল দেখতে পাওয়া যায়, আর সেই জন্যই সেটাকে বলা হয় গ্যামেট। তো এখানে প্রথমেই যেটা হচ্ছে আমাদেরকে লিখতে হবে, এখানে আমরা মনোহাইব্রিড ক্রসটা কোন বৈশিষ্ট্যের জন্য করছি। যে কোনো এক জোড়া বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা হচ্ছে উচ্চতা, এবং এই এক জোড়া বলতে একটা হচ্ছে লম্বা আর একটা হচ্ছে বেটে। ওকে, এবারে তারপরে আমাকে লিখতে হবে যে আমি এখানে বাবা মা প্রজন্ম বা পেরেন্ট জেনারেশন হিসেবে কাদেরকে নিচ্ছি? একটা লম্বা গাছকে নিলাম, একটা বেটে মটরশুঁটি গাছকে নিলাম। এবার আমি তাদের ক্যাপিটাল টি আর স্মল টি এই অক্ষরগুলো দিয়ে আমি এদেরকে ডিনোট করলাম বা চিহ্নিত করলাম। ক্যাপিটাল টি বা একটা স্মল টি, এদেরকে আমরা বলবো অ্যালিল। সাধারণত যে কোনো জিনের দুটো অ্যালিল বা রূপভেদ থাকে, তাই জন্য এখানে ক্যাপিটাল টি দুবার লিখেছি, স্মল টিও দুবার লিখেছি। এবারে প্রশ্ন হচ্ছে যে এই ক্যাপিটাল টি স্মল টি আমি লিখছি কেন? এগুলো কি জিনিস? এই অ্যালিল জিনিসটাই বা কি, মানে কেন লিখছি? তার কারণ হচ্ছে যে আমরা অলরেডি এর আগে বুঝে এলাম যে আমরা বাইরে থেকে যাই দেখতে পাচ্ছি, সে তুমি আমার কোঁকড়ানো চুল দেখতে পেলেও আমি সেটা বলবো যে এটা আমি আমার বাবার থেকে পেয়েছি। তো আমার বাবার থেকে ওটা এলো কিভাবে? জিন দিয়ে এলো, এতক্ষণ ধরে এটাই আমরা বুঝলাম। তো এবারে আমরা সেইটাকেই একটু আলাদা করব। যেটা আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি, যেমন তুমি দেখতে পাচ্ছ যে আমার কোঁকড়ানো চুল, সেইটাকে আমরা বলবো ফিনোটাইপ। কি বলবো সেটাকে? আমরা অন্য একটা কালারের পেন দিয়ে লিখি, ফিনোটাইপ। অর্থাৎ যেটা আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি, যেমন আমার এই কোঁকড়ানো চুলটা। তাহলে জিনোটাইপ কি জিনিস? জিনোটাইপ হচ্ছে সেই জিনগত বৈশিষ্ট্য যেটা বেসিক্যালি আমার ভিতরের জিনের সজ্জারীতিটা বোঝাচ্ছে। একই কোঁকড়ানো চুলের তুমি হয়তো অন্য কাউকেও দেখতে পাবে, কিন্তু তার জিনগুলো যেভাবে আছে, অর্থাৎ ওই ABCD যেভাবে আছে, আমার শরীরে কিন্তু ABCD অন্যভাবে থাকতেই পারে। হতেই পারে আমার শরীরে ওটা ADCB এই ফর্মে রয়েছে, থাকতেই পারে। তাহলে জিনের সজ্জারীতির ওপর যে বৈশিষ্ট্য নির্ভর করে তাকে বলা হয় জিনোটাইপ। তাহলে আরেকটা টার্ম সম্বন্ধে আমরা শিখতে পেলাম, সেটা হচ্ছে জিনোটাইপ। তাহলে একটা হলো ফিনোটাইপ, আরেকটা হলো জিনোটাইপ।
যে বৈশিষ্ট্যকে তুমি বাইরে থেকে দেখতে পাচ্ছ, যেমন এখানে আমাদের মেন্ডেলের ক্রসে যে কোন জিনিসটাকে আমি বাইরে থেকে দেখতে পাচ্ছি, এই লম্বা আর এই খড়গ, একটা গাছ লম্বা না একটা গাছ বেটে, সেটা আমি বাইরে থেকে দেখলেই বুঝতে পারবো। তাই সেটা হচ্ছে আমার ফিনোটাইপিক বৈশিষ্ট্য। আর জিনোটাইপিক বৈশিষ্ট্য মানে জিন বা অ্যালিলটা কিভাবে আছে। তার মানে এক্ষেত্রে আমার জিনোটাইপিক বৈশিষ্ট্য হলো ক্যাপিটাল টি আর স্মল টি। এটা হচ্ছে আমার জিনোটাইপিক বৈশিষ্ট্য। এবার তো ক্লিয়ার যে কেন আমি ক্যাপিটাল টি আর স্মল টি লিখলাম। এবারে হচ্ছে পেরেন্টাল জেনারেশন চলে গেল। এরপরে সেই পেরেন্টাল জেনারেশন বা বাবা মার থেকে এই যে অ্যালিলসগুলো রয়েছে, এই অ্যালিলগুলো একে অপরের থেকে আলাদা হয়ে গেল এবং তৈরি করলো গ্যামেট। এবারে আমরা যার কথা পড়ছি সেটা হচ্ছে গ্যামেট। তো গ্যামেট তো তৈরি হয়ে গেল, কিন্তু এটা 1 নম্বর গ্যামেট। কেন বলছি একটু পরেই দেখতে পাবে। এই হচ্ছে এবারে পেরেন্ট জেনারেশন বা বাবা মা প্রজন্মের অ্যালিলগুলো একে অপরের থেকে পৃথক হয়ে তৈরি করলো গ্যামেট। এবার এখানে আমি গ্যামেটটাকে G1 বলে লিখলাম, অর্থাৎ গ্যামেট 1। এবারে কি হয়, তৈরি হবে প্রথম বাচ্চা। প্রথম বাচ্চাকে আমরা প্রথম অপত্য জনু বলতে পারি, অথবা আমরা এই F1 চিহ্নটা দিয়ে কিন্তু বোঝাতে পারি। তো F1 চিহ্নটাতে আমরা দেখতে পাবো যে বাবার থেকে একটা বৈশিষ্ট্য পাবে আর মায়ের থেকে অন্য আরেকটা বৈশিষ্ট্য, অর্থাৎ বাবার থেকে একটা অ্যালিল, মায়ের থেকে একটা অ্যালিল পাবে। তো বাবার থেকে একটা অ্যালিল পেলো আর মায়ের থেকে একটা অ্যালিল পেলো, তৈরি করলো ক্যাপিটাল টি আর স্মল টি। দেখো, বাবা ধরে নিচ্ছি লম্বা গাছটা বাবা ছিল আর বেটে গাছটা মা ছিল। তো লম্বা গাছে বাবার জিনোটাইপ কি ছিল? ক্যাপিটাল টি। বেটে গেছে মায়ের জিনোটাইপ কি ছিল? স্মল টি। কিন্তু বাচ্চাটার জিনোটাইপ কি হয়ে গেল? বাবার থেকে একটা পেলো, মায়ের থেকে একটা পেলো, হয়ে গেল ক্যাপিটাল টি স্মল টি। এইটা কি হলো? একদম শুরুতেই পড়ালাম, সেটা কি? বিভেদ। অর্থাৎ বাবা মায়ের সাথে বাচ্চার কিন্তু আর জিনগত কোনো মিল রইল না, মানে সম্পূর্ণ মিল রইল না। কি তৈরি হলো? পার্থক্য তৈরি হলো। আর এইটাই হচ্ছে জিনগত পার্থক্য। তাহলে মেন্ডেল কিন্তু ঠিক পথেই যাচ্ছে, তাই তো? এবার দেখা যাক যে এই যে বাচ্চাটা তৈরি হলো তার ফেনোটাইপ কি হবে। জেনোটাইপ বুঝে গেলাম, এবার বাইরে থেকে এই বাচ্চাটাকে কেমন দেখতে হবে, অর্থাৎ এই মটরশুঁটি গাছটাকে কেমন দেখতে হবে। এই মটরশুঁটি গাছের মধ্যে একটা লম্বার জন্য দায়ী অ্যালিল রয়েছে আর একটা বেটের জন্য দায়ী অ্যালিল রয়েছে। তাহলে গাছটা কি হবে? সবার একটা কমন উত্তর হবে, গাছটার মাঝারি উচ্চতা হবে, না লম্বা না বেটে। নিশ্চয়ই তাই, সবাই মনে মনে এটাই ভাবছো, কিন্তু উত্তরটা একদমই ভুল। মেন্ডেল বললেন একটা নতুন কথা। উনি বললেন যে এই অ্যালিলগুলোর মধ্যে কেউ না কেউ একজন প্রাধান্য পাবে, অর্থাৎ কেউ একজন প্রকাশ পাবে, আরেকজন প্রকাশ পাবে না। অর্থাৎ ক্যাপিটাল টি আর স্মল টি, অর্থাৎ লম্বার জন্য অ্যালিল এবং বেটের জন্য অ্যালিল, এই দুটোই যদি একসাথে থাকে তাহলে আইদার লম্বা অ্যালিল প্রকাশ পাবে অথবা বেটের অ্যালিল প্রকাশ পাবে। তাহলে কে প্রকাশ পাবে? তাই জন্যই মেন্ডেল বললেন প্রকটতার সূত্র। অর্থাৎ এই যে আমি ক্যাপিটাল টি লিখলাম, ক্যাপিটাল টিটা আমি ইচ্ছে করে লিখলাম, কারণ আমি লম্বা বৈশিষ্ট্যটাকে প্রাধান্য দিলাম। আমি আগে থেকেই জানতাম যে মেন্ডেল বলেছিলেন যে লম্বা বৈশিষ্ট্যটা যদি বেটে বৈশিষ্ট্যের সাথে একসাথে থাকে তাহলে লম্বা বৈশিষ্ট্য প্রকাশ পাবে, অর্থাৎ ফেনোটাইপিক প্রকাশ ঘটবে, এবং বেটে বৈশিষ্ট্যটা কোনো ফেনোটাইপিক প্রকাশ ঘটবে না। তো যার প্রকাশ ঘটে তাকে বলা হয় প্রকট, অর্থাৎ ক্যাপিটাল টি এক্ষেত্রে প্রকট আর স্মল টি এক্ষেত্রে আমরা দেখতে পাবো যে প্রচ্ছন্ন। এই স্মল টি এক্ষেত্রে হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, কারণও প্রকাশ পাচ্ছে না। ঠিক আছে, এবারে তোমরা নিজেরাই ভালো করে বলতে পারবে তাহলে ক্যাপিটাল টি স্মল টি এই বাচ্চা গাছটার মধ্যে একসাথেই রয়েছে, কে প্রকাশ পাবে? একদম ঠিক, প্রকাশ পাবে হচ্ছে ক্যাপিটাল টি, অর্থাৎ প্রকট বৈশিষ্ট্য। তাহলে গাছটা হবে লম্বা, কারণ ক্যাপিটাল টি লম্বার জন্য ছিল। তাহলে গাছটাকে বাইরে থেকে দেখতে কিরকম হবে? গাছটাকে বাইরে থেকে দেখতে হবে লম্বা। দেখা যাক কি হয়।
লম্বা। আচ্ছা, বেঁটের জিন দিয়ে লেখা চলবে না, তাই জন্য কালারটা চেঞ্জ করে দিলাম। এটাকে দেখতে হবে একদমই লম্বা। এবারে প্রশ্নটা হচ্ছে, বাবা তো লম্বা ছিল, বাবার যা জিনোটাইপ বাচ্চাটার কি সেম জিনোটাইপ? না, নিশ্চয়ই। বাবার ছিল ক্যাপিটাল টি আর বাচ্চাটার হলো ক্যাপিটাল টি স্মল টি। তার মানে আমি বলতে পারি যে বাবা ছিল বিশুদ্ধ লম্বা, তার কারণ ওর মধ্যে কোনো বেটের অ্যালিল ছিলই না, তাহলে ও বিশুদ্ধ। তাহলে একটু বাবার পাশে লিখে দিই যে এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা, আর মায়ের পাশেও লিখে দিই এটা হচ্ছে বিশুদ্ধ খর্ব। তাহলে বাচ্চাটা কি হলো? বাচ্চাটা তো আর বিশুদ্ধ রইলই না, বাচ্চাটা হয়ে গেল সংকর লম্বা। এইবার আমরা পেয়ে গেলাম এই এক সংকর ক্রস বা জননটার একটু সিগনিফিকেন্স, যে কেন আমরা এক সংকর বলছি। তার কারণটা ভীষণই সিম্পল, সেটা হচ্ছে যে বাবার থেকে যখন একটা বৈশিষ্ট্য পাবে এবং মায়ের থেকে যখন একটা বৈশিষ্ট্য পাবে, দুটো মিলিয়ে একটা খিচুড়ি হবে, একটা মিক্সচার হবে। আর সেই মিক্সচারটাকে মেন্ডেল সায়েন্সের ভাষায় বলেছিলেন সংকর। আর এই যে প্রথম বাচ্চাটা তৈরি হলো, তার মধ্যে একটা লম্বা গাছের অ্যালিলও রয়েছে, একটা বেঁটে গাছের অ্যালিলও রয়েছে, যার ফলে এই যে প্রথম অপত্য জনু বা ফার্স্ট জেনারেশনে যে গাছটা তৈরি হলো, তার মধ্যে সংকর বৈশিষ্ট্য দেখা গেল। কি বৈশিষ্ট্য? লম্বা। কেন লম্বা? তার কারণ আমি এই যে বললাম এক্ষুনি, সেটা হচ্ছে যে প্রকট, অর্থাৎ টি হচ্ছে ক্যাপিটাল টি এর উপরে, এই ক্যাপিটাল টি হচ্ছে স্মল টি এর উপরে প্রকট। ঠিক আছে, এবারে বক্তব্য হচ্ছে পরের জেনারেশনে কি হবে। একটা তো বুঝলাম, তাহলে এরপরে যদি এই বাচ্চাটা আরেকটা বাচ্চার জন্ম দেয়, তার কি হবে? দেখা যাক কি হবে। তার জন্য আমি আরেকটা সংকর লম্বা গাছই আনলাম। পিওর গাছ পাওয়াটা একটু চাপের, তাই জন্য মেন্ডেল কি করলেন, একটা সংকর লম্বা গাছের সঙ্গে আরেকটা সংকর লম্বা গাছের ক্রস বা সংকরায়ন করালেন। এবারে উনি কি করলেন, কি দেখতে পেলেন? উনি দেখতে পেলেন খুব সিম্পল একটা জিনিস, আবার গ্যামেট তৈরি করলেন। এবারে তো এরা বাবা মা, এরা প্যারেন্ট, এদের থেকে আবার নিশ্চয়ই গ্যামেট তৈরি হবে, কিন্তু গ্যামেট 1 তো আর লিখতে পারবো না, তাই লিখলাম গ্যামেট 2। ঠিক আছে, এবারে আমি কি করলাম, ওই যে মেন্ডেল বলেছিল যখন গ্যামেট তৈরি হবে তখন অ্যালিলগুলো একে অপরের থেকে আলাদা হয়ে যাবে, তো এখানেও সেম কাজ করব, ক্যাপিটাল টি আর স্মল টি আলাদা হয়ে গেল। ভালো কথা, হয়ে গেল। এবারে আমরা দেখব যে কিরম বাচ্চা তৈরি হবে। এবার এটা দেখার জন্য নেক্সট জেনারেশনকে আমি F2 বা সেকেন্ড জেনারেশন বললাম। দেখার জন্য আমি যেটা বানাবো সেটাকে বলা হয় চেকার বোর্ড, অনেক সময় এটাকে পানেট স্কোয়ারও বলা হয়ে থাকে। কি করব, একটা আমি ক্রস দেখাবো। এখানে আমি কি লিখতে পারি? আচ্ছা, এখানে আমি লিখতে পারি বাবা আর মা। কি করে দেখাবো? সাধারণত এই চিহ্নটা দিয়ে আমরা পুরুষ বা বাবাকে দেখাই, আর এই চিহ্নটা দিয়ে আমরা সাধারণত মা বা মহিলাকে দেখাই। ঠিক আছে, তো আমি ইচ্ছা মতো লিখতে পারি। গাছের ক্ষেত্রে ইচ্ছা মতো লিখলাম, আমি নিচে পুরুষ লিখলাম, উপরে মহিলা লিখলাম। ঠিক আছে, এবারে আমি যে কোনো একটা ধরতে পারি। আমি এখানে লিখলাম ক্যাপিটাল টি স্মল টি, অর্থাৎ এই যে পৃথক হয়ে যাওয়া অ্যালিলগুলোকে আমি আলাদা আলাদা বাক্সের মধ্যে ভরে দিলাম। ঠিক আছে, এবারে খুব সিম্পল জিনিস, এই ক্যাপিটাল টি আর এই ক্যাপিটাল টি মিলে তৈরি করলো ক্যাপিটাল টি, এই ক্যাপিটাল টি আর স্মল টি মিলে তৈরি করলো ক্যাপিটাল টি স্মল টি, আর এখানে ক্যাপিটাল টি স্মল টি মিলে তৈরি করলো আবার ক্যাপিটাল টি স্মল টি, আর এখানের স্মল টি এখানের স্মল টি তৈরি করলো স্মল টি। এগুলো কি? এগুলো জেনোটাইপ। আমায় কি জানতে হবে? আমায় জানতে হবে ফেনোটাইপ। তো আমরা সুন্দরভাবে এটার ফেনোটাইপগুলো লিখব। ক্যাপিটাল টি মানে কি? একদম শুরুতেই আমরা দেখেছিলাম, ক্যাপিটাল টি মানে লম্বার জন্য দায়ী জিন, আর দুটোই যদি সেম হয় তাহলে তাকে আমি কি বলি? বিশুদ্ধ জিন। তাহলে ক্যাপিটাল টি হচ্ছে বিশুদ্ধ লম্বা। এখানে লেখার জায়গা নেই, তাই জন্য আমি এখানে লিখছি ক্যাপিটাল টি মানে হচ্ছে বিশুদ্ধ লম্বা। ক্যাপিটাল টি স্মল টি মানে কি? অবশ্যই আমরা একটু আগেই দেখলাম, সংকর লম্বা। আর স্মল টি মানে হচ্ছে
বিশুদ্ধ বেটে, একটু ভালো ভাষায় লিখলাম বিশুদ্ধ খর্ব। ঠিক আছে, এবারে গুনবো কটা কটা কি কি তৈরি হয়েছে। ক্যাপিটাল ক্যাপিটাল ক্যাপিটালটি ক্যাপিটালটি কটা তৈরি হয়েছে? আমি দেখতে পাচ্ছি এখানে একটাই তৈরি হয়েছে। তাহলে আমি এখানে ক্যাপিটালটি আর ক্যাপিটালটির পাশে লিখব একটা। ঠিক আছে, ক্যাপিটালটি স্মলটি কটা তৈরি হচ্ছে? এখানে দেখতে পাচ্ছি একটা দুটো, তাহলে আমি লিখলাম দুটো। আর স্মলটি কটা তৈরি হয়েছে? আমি দেখতে পাচ্ছি একটা, তার মানে একটা। তাহলে আমি লিখতে পারি ক্যাপিটালটি ইজ টু ক্যাপিটালটি স্মলটি ইজ টু স্মলটি স্মলটি। এটা লিখতে পারি 1:2:1। ঠিক আছে, এটা কি জিনিস? এই যে ক্যাপিটালটি স্মলটি এগুলো সবই তো জিনোটাইপ। তাহলে আমি যদি এদের একটা রেশিও বা অনুপাত বার করি, সেটাকে আমি ইজিলি বলতে পারি জিনোটাইপিক অনুপাত, বলতে পারি তো? তাহলে সেটাই এখানে লিখবো আমি এক মিনিট, এইটা মুছে দিই, তার কারণ এটার আর প্রয়োজন নেই আমাদের। জিনোটাইপিক অনুপাত। এবারে একটা জিনিস আমাদের ভাববার বিষয়, যে আমরা তো একটা গাছকে দেখে বলতে পারবো না যে এটা শঙ্কর লম্বা ওটা বিশুদ্ধ লম্বা। একটা গাছ দেখে তুমি বলতে পারো? নিশ্চয়ই পারো না। তার জন্য তোমাকে তার জিন দেখতে হবে, তবে তুমি এসব বলতে পারবে। একটা গাছকে বাইরে থেকে দেখে তুমি শুধু এটাই বলতে পারো যে ওটা লম্বা গাছ, ওটা বেটে গাছ, ওটা তার ফিনোটাইপ, তাই তো? তাহলে আমি একটা ফিনোটাইপিক অনুপাতও বার করতে পারি। ফিনোটাইপিক অনুপাত আমি এখানে লিখছি, ফিনোটাইপিক অনুপাত। তো ফিনোটাইপিক অনুপাতে আমি কি দেখতে পাচ্ছি? যে একটা গাছ লম্বা, একটা গাছ বেটে। কিন্তু আমি কি বলতে পারছি এটা বিশুদ্ধ লম্বা না শঙ্কর লম্বা? না, দেখে বাইরে থেকে দেখে বোঝা সম্ভবই নয়, তার জন্য আমায় জিনোটাইপ দেখতে হবে। তো লম্বা গাছ কটা তৈরি হচ্ছে? আবার ফেরত যাই চেকার বোর্ডে। এটা একটা লম্বা গাছ, এটা একটা লম্বা গাছ, এটা একটা লম্বা গাছ। বিশুদ্ধ না শঙ্কর আমার বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই, তাই জন্য তিনটে লম্বা গাছ তৈরি হয়েছে, তাই হলো 3। কটা বেটে গাছ তৈরি হয়েছে? এই যে জাস্ট একটা, তাহলে এই হলো 1। তাহলে এইটা হলো আমার ফেনোটাইপিক অনুপাত। এই হলো আমার টোটাল এক সংকর জনন বা মনোহাইব্রিড ক্রস। কি করতে দেবে সাধারণত আমাদের পরীক্ষায়, এটাই আমাদের চিন্তা থাকে। সেটা খুব সিম্পল জিনিস, আমাদের পরীক্ষায় করতে দেবে এই পুরো ক্রসটা। বলে দেবে যে মেন্ডেলের দ্বারা রচিত মনোহাইব্রিড ক্রস বা এক সংকর জনন প্রক্রিয়াটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও এবং তার ফেনোটাইপিক ও জেনোটাইপিক অনুপাত বের করো। নিশ্চয়ই এবার পারবে, পুরোটা বুঝে গিয়েছো। ব্যাস, এরপরে যেটা আমি বলবো সেটা হচ্ছে এই যে ক্রসটা থেকে, এই যে এত একটা বড় পরীক্ষা করলেন, একটা লম্বা গাছ নিলেন, একটা বিশুদ্ধ খর্ব গাছ নিলেন, শঙ্কর লম্বা গাছ তৈরি করলেন এবং সেখান থেকে উনি একটা ফিনোটাইপিক জিনোটাইপিক অনুপাতও বের করলেন। এই অনুপাতগুলো থেকে উনি কি আলটিমেটলি কনক্লুড করতে পারলেন, অর্থাৎ কি বোঝাতে পারলেন আমাদের? কি বুঝলাম আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে যে কোনো বাবা মায়ের থেকে যদি অপত্য তৈরি করতে হয়, তার জন্য সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই গ্যামেট তৈরি হওয়া। এবং সেই গ্যামেট তৈরি হওয়ার জন্য এই যে অ্যালিলগুলো, এদের এই পৃথক হওয়াটার ভীষণ দরকার রয়েছে। এটাই প্রথম ক্রস অর্থাৎ এক সংকর জনন বা মনোহাইব্রিড ক্রস থেকে সিদ্ধান্ত করা গেল বা ইনফারেন্স বা কনক্লুশন টানা গেল। এইটা নিয়েই কিন্তু আমাদের মেন্ডেল প্রথম সূত্র দিয়েছিলেন, যার নাম পৃথকীভবন সূত্র। উনি কি বলেছিলেন? উনি বলেছিলেন যখন কোনো একটা বাবা মা জেনারেশন থেকে একটা অপত্য তৈরি হয়, তখন গ্যামেট তৈরির সময় এই অ্যালিলগুলো একে অপরের থেকে পৃথক হয়ে যায়, যেমন এখানে হয়েছে। পৃথক হয়ে যায় অর্থাৎ আলাদা হয়ে যায়। কারা হয়ে যায়? অ্যালিল হয়ে যায়। কখন হয়ে যায়? গ্যামেট গঠনের সময় হয়। ব্যাস, এটাই বলেছিলেন মেন্ডেল তার প্রথম সূত্রে, অর্থাৎ পৃথকীভবনের সূত্রে। মনে রাখতে হবে, এটাও কিন্তু পরীক্ষার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। মেন্ডেলের পরবর্তী পরীক্ষা ছিল ডাই হাইব্রিড ক্রস বা দ্বিসংকর জনন। পৃথকীভবন সূত্র আবিষ্কার হয়ে গিয়েছে,
প্রকট কি, প্রচ্ছন্ন কি আমরা জানি, অ্যালিল কি, জিন কি আমরা জানি, আমরা অনেক কিছু জানি। তো কিন্তু আমরা এক জোড়া বৈশিষ্ট্যকে নিয়ে কাজ করেছি। এবার গাছেদের তো 7 জোড়া বৈশিষ্ট্য রয়েছে। তো যদি একের বেশি বৈশিষ্ট্যের মধ্যে মিলন ঘটে, অর্থাৎ কি হবে সেক্ষেত্রে, সেটা কিন্তু আমরা কেউ জানি না। তো তার জন্য মেন্ডেল বললেন ঠিক আছে, এক জোড়া না হোক, আমি 2 জোড়া বৈশিষ্ট্য নিয়ে আরেকটা পরীক্ষা করব। তখন তিনি তার নাম দিলেন ডাইহাইব্রিড ক্রস বা দ্বিসংকর জনন। এবার আমি কি বললাম, দ্বিসংকর জনন অর্থাৎ 2 জোড়া বৈশিষ্ট্য। কি কি সেই বৈশিষ্ট্য? এই যে দেখতেই পাচ্ছ এখানে লেখাই রয়েছে, একটা হচ্ছে বীজের আকার, আরেকটা হচ্ছে বীজের বর্ণ। উনি যে বৈশিষ্ট্যগুলো নিয়ে কাজ করেছিলেন, বীজের আকার 2 জোড়া বৈশিষ্ট্য, অর্থাৎ টোটাল 4টে হবে। কি কি ছিল? একটা হচ্ছে গোল, একটা হচ্ছে কুঞ্চিত। গোল বীজটা এরম দেখতে হয় আর কুঞ্চিত বীজটা এরম দেখতে হয়, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে বীজের বর্ণ হলুদ আর বীজের বর্ণ সবুজ। এই যে হলুদ বীজ আর এই হচ্ছে সবুজ বীজ, ঠিক আছে। নেক্সট হচ্ছে পেরেন্টাল জেনারেশন বা বাবা-মা প্রজন্ম। বাবা-মা প্রজন্মতে ওরা কি করলো না, 2 জোড়া ক্যারেক্টারকে নিয়ে কাজ করছে। সেক্ষেত্রে হলুদ এবং গোল বীজওয়ালা একটা গাছ নিল, আর সবুজ এবং কুঞ্চিত বীজওয়ালা একটা গাছ নিল। কিরম দেখতে হলো গাছটাতে? একটা হচ্ছে এইরকম বীজের আকার, আর অন্যটা হচ্ছে বীজের বর্ণ। বীজের আকারের মধ্যে আমরা দেখলাম 2টো আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, একটা হচ্ছে বীজের আকার গোল, আরেকটা হচ্ছে বীজের আকার কুঞ্চিত। আর বীজের বর্ণর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বীজের আকার হলুদ এবং বীজের আকার সবুজ। টোটাল 4টে বৈশিষ্ট্য, অর্থাৎ 2 জোড়া বৈশিষ্ট্যকে নিয়ে এবার মেন্ডেল কাজ করলেন। কারণ অনেকের মনেই প্রশ্ন হতে পারে যে যদি মটর গাছের 7 জোড়া বৈশিষ্ট্যকে নিয়ে মেন্ডেল ভেবে থাকেন, সেক্ষেত্রে শুধু 1 জোড়া বৈশিষ্ট্য নিয়ে উনি কেন পরীক্ষা করলেন? তাই জন্যই উনি নিয়ে আসলেন ডাইহাইব্রিড ক্রস। এবং সেখানে তিনি কিন্তু 2 ধরনের গাছ নিলেন। এক ধরনের গাছে উনি দেখতে পেলেন যে হলুদ এবং গোল বীজযুক্ত গাছ, অর্থাৎ দেখতে কিরকম হবে বিষয়টা, এরকম হলুদ এবং গোল বীজযুক্ত গাছ। আর অন্যটা হচ্ছে সবুজ এবং কুঞ্চিত বীজযুক্ত গাছ, এরকম। এবারে হলুদের জন্য, হলুদকে আমরা ইংরেজিতে কি বলি? ইয়েলো, এবং সেখান থেকে ওয়াই কথাটা পেয়েছি। এবং গোলকে আমরা বলি রাউন্ড, সেখান থেকে আমরা আর কথাটা পেয়েছি। এবারে আমরা একটু আগেই বললাম যে যদি 2টো আলাদা আলাদা অ্যালিল বা বৈশিষ্ট্য থাকে, তাহলে তার মধ্যে যে কোনো একটাই প্রকাশ পাবে, আর সাধারণত তাকে আমরা ক্যাপিটাল লেটার দিয়েই লিখে থাকি। সেক্ষেত্রে এটা দেখেই আমরা বুঝতে পারছি যে ক্যাপিটাল ওয়াই অর্থাৎ ইয়েলো বা হলুদ বৈশিষ্ট্যটা এখানে প্রকট বৈশিষ্ট্য, এবং রাউন্ড বা ক্যাপিটাল আর বা গোল বৈশিষ্ট্যটাও এখানে প্রকট বৈশিষ্ট্য। তো আমরা এটা না লিখতে পারি যে ক্যাপিটাল ওয়াই প্রকট কার ওপরে? স্মল ওয়াই এর ওপরে, অর্থাৎ হলুদ সবুজ বর্ণের ওপরে প্রকট, এবং ক্যাপিটাল আর বা গোল বীজ সাধারণত কুঞ্চিত বীজের ওপরে প্রকট বৈশিষ্ট্য। ভালো কথা। এবারে হলুদ গোল বীজযুক্ত গাছ এবং সবুজ কুঞ্চিত বীজযুক্ত গাছের মধ্যে মিলন ঘটানো হলো বা সংকরায়ন করা হলো। তো আমরা হলুদ গোল বীজযুক্ত গাছ এবং সবুজ কুঞ্চিত বীজযুক্ত গাছকে পেরেন্ট জেনারেশন হিসেবে চিহ্নিত করলাম। এবার পেরেন্ট জেনারেশন থেকে যদি অপত্য জেনারেশন তৈরি করতে হয়, তাহলে প্রথমেই যেটা হতে হবে, গ্যামেট তৈরি করতে হবে। পৃথকীভবনের সূত্র অনুযায়ী গ্যামেটের মধ্যে অ্যালিলগুলোকে একে অপরের থেকে পৃথক হতে হবে। দেখি এখানে কি হচ্ছে। এখানে এই ক্যাপিটাল ওয়াই এবং পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্যাপিটাল ওয়াই এরা দুজন একে অপরের থেকে আলাদা হয়ে গেল। একইভাবে ক্যাপিটাল আর গুলো একে অপরের থেকে আলাদা হয়ে গেল এবং তৈরি করলো গ্যামেট। একইভাবে এই উল্টো দিকেরটার ক্ষেত্রেও আমরা দেখি যে স্মল ওয়াই এরা একে অপরের থেকে আলাদা হয়ে গেল, স্মল আর একে অপরের থেকে আলাদা হয়ে গেল এবং তৈরি করলো গ্যামেট। কিন্তু এক্ষেত্রে আমরা গ্যামেটের কি নাম দিলাম? গ্যামেট 1। এবার এই গ্যামেটগুলো বাবার থেকে একটা গ্যামেট এবং মায়ের থেকে আরেকটা গ্যামেট, দুটো একসঙ্গে মিলিত হলো এবং তৈরি করলো প্রথম অপত্যজনু বা F1 জেনারেশন। সেটা আমরা এই যে লিখেছি। এবারে প্রশ্নটা হচ্ছে, এটা তো জেনোটাইপ, যেখানে আমরা দেখলাম যে ক্যাপিটাল ওয়াই একটা পেয়েছে, স্মল ওয়াই একটা পেয়েছে, ক্যাপিটাল আর একটা পেয়েছে, স্মল আর একটা পেয়েছে।
অর্থাৎ এটা তার জেনোটাইপ, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। এবারে এর ফেনোটাইপ কীরকম হবে? এই জেনোটাইপটা তো আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি না, তাহলে বাইরে থেকে কেমন দেখতে হবে? ডিপেন্ড করছে কে কার ওপর প্রকট তার ওপর। ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এর ওপরে প্রকট, অর্থাৎ হলুদ বৈশিষ্ট্য সবুজ বৈশিষ্ট্যের ওপরে প্রকট, অর্থাৎ হলুদ বৈশিষ্ট্যই একমাত্র প্রকাশ পাবে, সবুজকে প্রকাশ হতে দেবে না। অর্থাৎ এই যে গাছটা হবে এর বীজটা হবে হলুদ বর্ণের। গোল কেন আঁকলাম? তার কারণ হচ্ছে ক্যাপিটাল আর হচ্ছে একটি প্রকট বৈশিষ্ট্য যা গোল বৈশিষ্ট্যকে চিহ্নিত করছে, আর সেটা এই কুঞ্চিত বৈশিষ্ট্যটাকে প্রকাশ পেতে দিচ্ছে না। অর্থাৎ এই গাছটা কিন্তু বাইরে থেকে দেখতে হবে গোল এবং হলুদ বীজযুক্ত, কিন্তু অবশ্যই বাবা মায়ের সঙ্গে বাচ্চার গাছটার কোনো জেনোটাইপের মিল নেই, অর্থাৎ এটা একটা বিভেদ সৃষ্টি হয়ে গিয়েছে। এবং আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এটাকে আমরা একটা সংকর গাছ বলতে পারি। এবারে এদের থেকেও তৈরি হবে কিন্তু গ্যামেট। গ্যামেট কিভাবে তৈরি হবে? এবার আসছে মেন্ডেলের দ্বিতীয় সূত্র, স্বাধীন ভবনের সূত্র বা স্বাধীন বিন্যাসের সূত্র। উনি কি বলেছিলেন এই সূত্রতে? বলেছিলেন যখন একটি সংকর জীবের মধ্যে একাধিক বৈশিষ্ট্যযুক্ত অ্যালিল একসাথে থাকবে, যেমন এখানে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর সবার আলাদা আলাদা বৈশিষ্ট্য, তখন কি দেখা যাবে যে যে কোনো বৈশিষ্ট্যের অ্যালিল অন্য যে কোনো বৈশিষ্ট্যের অ্যালিলের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হতে পারবে, অর্থাৎ যে কোনো পসিবল কম্বিনেশন করতে পারবে। ঠিক যেরকম ক্লাসে তুমি তোমার ইচ্ছে মতো বন্ধুদের সঙ্গে একই বেঞ্চে বসো, তুমি চাইলে আজকে যেমন আমার যদি আজকে ইচ্ছা হয় আমি আজকে প্রিয়ার সাথে বসছি, হতে পারে আমি পরের দিন রিয়ার সঙ্গে বসতে চাইলাম, বসতে চাইতেই পারি, আমার ইচ্ছা মতো কম্বিনেশনে আমি বেঞ্চে বসতে পারি। একইভাবে যে কোনো অ্যালিল অন্য যে কোনো বৈশিষ্ট্যযুক্ত অ্যালিলের সঙ্গে যে কোনো পসিবল কম্বিনেশনে গ্যামেট তৈরি করতে পারে। কিভাবে? এক্ষুনি দেখে নেব। ক্যাপিটাল ওয়াই চাইলে ক্যাপিটাল আর এর সঙ্গে একটা গ্যামেট তৈরি করতে পারে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর। ক্যাপিটাল ওয়াই যদি চায় স্মল আর এর সঙ্গেও গ্যামেট তৈরি করতে পারে, ক্যাপিটাল ওয়াই স্মল আর। যদি স্মল ওয়াই চায় তাহলে ও ক্যাপিটাল আর এর সঙ্গেও গ্যামেট তৈরি করতে পারে, আর ও যদি চায় ও স্মল আর এর সঙ্গেও গ্যামেট তৈরি করতে পারে। তো টোটাল 4টে কম্বিনেশন এখানে পসিবল, আর এই 4টে কম্বিনেশনে 4 ধরনের গ্যামেট তৈরি হতে পারে। এইটাই হচ্ছে স্বাধীন বিন্যাসের সূত্র বা মেন্ডেলের দ্বিতীয় সূত্র, যেটা এই দ্বিসংকর জনন থেকে মেন্ডেল দিতে পেরেছিলেন। ভালো কথা। তো একই রকম একটা গাছ আমি নিলাম, এই সংকর হলুদ এবং গোল বীজযুক্ত গাছ, তো সেম টাইপের গ্যামেট তৈরি হবে, আমি আর লিখলাম না। এবার এই গ্যামেটগুলোকে আমরা চেকার বোর্ডে বসাবো। বসিয়ে দিই, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর আর স্মল ওয়াই স্মল আর। একইভাবে এই গাছটার থেকেও কিন্তু 4টেই গ্যামেট তৈরি হচ্ছে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর আর স্মল ওয়াই স্মল আর। এবার এই গ্যামেটগুলোর মধ্যে ক্রস করাবো, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, নিজেরাও করো, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। একইভাবে যদি আমি বাকিগুলোও করি তাহলে আমরা দেখতে পাবো যে আলাদা আলাদা জেনোটাইপের গাছ তৈরি হচ্ছে, প্রত্যেকেই দেখো আলাদা আলাদা জেনোটাইপের গাছ, অর্থাৎ এদের প্রত্যেকের ফেনোটাইপও কিন্তু একদমই আলাদা আলাদা হবে। প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি গ্যামেটগুলো নিজেদের সম্ভাব্য সকল রকম কম্বিনেশনে একে অপরের সঙ্গে গিয়েছে, যার জন্য এত ধরনের এত ভিন্ন ধরনের গাছ এখানে তৈরি হয়েছে। এবার এই জেনোটাইপগুলো জানার পরে অবশ্যই আমাদেরকে এদের ফেনোটাইপ জানতে হবে। তো আমরা এদের ফেনোটাইপগুলো দেখি। এক্ষেত্রে মাথায় রাখতে হবে প্রকট এবং প্রচ্ছন্ন কে কার ওপর, এর ওপর ডিপেন্ড করবে এদের ফেনোটাইপ। দেখা যাক,
প্রথম গাছটাকে যদি আমরা দেখি, প্রথম জেনোটাইপ ওয়াইজ ক্যাপিটাল ওয়াই আর ক্যাপিটাল আর আছে। ক্যাপিটাল ওয়াই সাধারণত হলুদ বীজকে বোঝায় আর ক্যাপিটাল আর সাধারণত গোল বীজকে বোঝায়। তার মানে এই গাছটার ফেনোটাইপ হবে গোল এবং হলুদ বীজযুক্ত গাছ। পরেরটায় দেখা যাক, এখানেও একটা ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর আছে, যদিও এখানে একটা স্মল আর আছে, যেহেতু এটা একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তাই সেটা প্রকাশ পাবে না, তাই জন্য এরও ফেনোটাইপ হবে গোল এবং হলুদ। পরেরটাও সেম, কারণ সেখানে একটা ক্যাপিটাল ওয়াই একটা ক্যাপিটাল আর আছে, তাই বাকিদেরকে প্রকাশ পেতেই দেবে না। পরেরটায় দেখা যাক, সেম একটা ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর আছে, তাই এটাও একটা গোল এবং হলুদ বীজযুক্ত গাছ। পরেরটায় দেখি, সেম একটা ক্যাপিটাল ওয়াই একটা ক্যাপিটাল আর আছে, তাই এটাও একটা গোল হলুদ বীজযুক্ত গাছ তৈরি করবে। পরেরটায় দেখা যাক, পরেরটায় দেখতে পাবো যে হলুদ বৈশিষ্ট্যের জন্য দায়ী ক্যাপিটাল ওয়াই থাকলেও গোল বৈশিষ্ট্যের জন্য দায়ী ক্যাপিটাল আর কিন্তু এখানে নেই। দেখো শুধু স্মল আর রয়েছে, তাহলে এটা কিন্তু গোল হবে না, হলুদ হবে কিন্তু হবে কুঞ্চিত। ঠিক আছে, ঠিক তার পরেরটায় আবার আমরা একটা ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর দেখতে পাচ্ছি, তাই এটা গোল এবং আমি দেখতে পাবো যে এটা একটা হলুদ বীজযুক্ত গাছ হবে। পরেরটাতে আবার আমি দেখতে পাচ্ছি যে হলুদের বৈশিষ্ট্য থাকলেও কোথাও কিন্তু গোল বৈশিষ্ট্যের জন্য দায়ী অ্যালিলটা নেই, তাই এই গাছটার বীজটাও হবে হলুদ এবং কুঞ্চিত। পরেরটার ক্ষেত্রে আবার একটা ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর থাকার জন্য এটা আবার গোল এবং হলুদ বীজযুক্ত গাছ তৈরি করছে। পরেরটা যদি খুব ভালো করে দেখি, এখানেও আমরা সেম জিনিস দেখতে পাচ্ছি, ক্যাপিটাল ওয়াই আর ক্যাপিটাল আর রয়েছে, সেক্ষেত্রে এটাও একটা গোল এবং হলুদ বীজযুক্ত গাছ তৈরি করলো। এর পরেরটায় যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো ক্যাপিটাল ওয়াই কিন্তু আর নেই, অর্থাৎ হলুদ বৈশিষ্ট্যের জন্য দায়ী অ্যালিল নেই। তাহলে কে রয়েছে? স্মল ওয়াই, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। যেহেতু প্রকট বৈশিষ্ট্য নেই তাই ওর প্রকাশ পেতে আর কোনো বাধা নেই, তাই জন্য এই গাছটার বীজের রং হবে সবুজ। ক্যাপিটাল আর থাকার জন্য এটা হবে গোল, গোল এবং সবুজ বীজযুক্ত গাছ। পরেরটাও সেম, একটা স্মল ওয়াই ক্যাপিটাল আর রয়েছে, তার মানে এটাও হবে গোল এবং সবুজ বীজযুক্ত গাছ। পরেরটাতে আবার আমরা দেখতে পাচ্ছি যে হলুদের জন্য দায়ী জিন রয়েছে এবং দেখতে পাচ্ছি গোলের জন্য দায়ী জিনও রয়েছে, তাই এটা একটা গোল আর হলুদ গাছ হবে বীজযুক্ত। এর পরেরটাতেও আমরা দেখতে পাচ্ছি যে একটা হলুদের জন্য দায়ী জিন রয়েছে, কিন্তু কোথাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে গোলের জন্য দায়ী অ্যালিল রয়েছে, তাই জন্য এখানে আমরা বলবো হলুদ এবং কুঞ্চিত। ভালো কথা। এর পরেরটাতে আবার আমরা দেখতে পাবো যে স্মল ওয়াই রয়েছে, ক্যাপিটাল আর রয়েছে, অর্থাৎ এখানে রয়েছে সবুজ এবং গোল বীজযুক্ত গাছ। এবং লাস্ট এখানে রয়েছে স্মল ওয়াই আর স্মল আর, ক্যাপিটাল আর এখানে নেই, ক্যাপিটাল ওয়াইও এখানে নেই, না গোল হবে না সবুজ হবে, তাহলে হবে কুঞ্চিত এবং সবুজ বীজযুক্ত গাছ। এবারে আমাদের সিম্পল কাজ কি, গুনতে হবে। কাকে কিরম দেখতে তার উপর বেস করে আমরা একটু গুনব, অর্থাৎ আমরা ফেনোটাইপিক অনুপাত বার করব। চেকার বোর্ডটাকে সামনে রাখি এবং সামনে রেখে গুনি। আমাদের হলুদ এবং গোল বীজযুক্ত গাছ কটা তৈরি হয়েছে দেখা যাক। হলুদ গোল বীজযুক্ত গাছ দেখা যাক কটা তৈরি হয়েছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, টোটাল 9টা গাছ তৈরি হয়েছে। সেক্ষেত্রে আমরা এখানে 9 লিখলাম। এবারে যেহেতু অনুপাত বের করছি তাই একটা অনুপাতের চিহ্ন দেব। এরপরে আমরা জানতে চাইবো যে হলুদ এবং কুঞ্চিত বীজযুক্ত গাছ কটা তৈরি হয়েছে। হলুদ এবং কুঞ্চিত গোনা যাক, একটা, দুটো, তিনটে, তার মানে এটা হচ্ছে 3টে। এরপরে আমরা দেখব যে সবুজ এবং গোল বীজযুক্ত গাছ কটা তৈরি হয়েছে, সেটা আমরা দেখছি এখানে, দ্যাট ইজ 1, 2 and 3, 3টে। আর লাস্ট আমরা যে বৈশিষ্ট্যটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সবুজ এবং কুঞ্চিত বীজযুক্ত গাছ, সেটা আমরা এখানে একটাই দেখতে পাচ্ছি, তাহলে দিস ইজ 1। তাহলে ফেনোটাইপিক অনুপাতটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি 9:3:3:1। এই অনুপাতটা থেকে কিন্তু এমসিকিউ কোয়েশ্চেন আসে পরীক্ষাতে,
তাছাড়া পুরো দ্বিসংকর জননের এই ক্রস কিন্তু পরীক্ষাতে আসে। এবং এই দ্বিসংকর জননের পরীক্ষা থেকে আমরা কি কনক্লুড করতে পারলাম, বা মেন্ডেল কি বলেছিলেন, সেই যে স্বাধীন বিন্যাসের সূত্র, যে গ্যামেট গঠনকালে যে কোনো অ্যালিল বা যে কোনো বন্ধু অন্য যে কোনো বন্ধুর সঙ্গে ইচ্ছে মতো কম্বিনেশনে বেঞ্চে বসতে পারে। তার মানে যে কোনো অ্যালিল অন্য যে কোনো বৈশিষ্ট্যের অ্যালিলের সঙ্গে সম্ভাব্য সকল কম্বিনেশনে একটা জেনারেশন থেকে ঠিক তার পরের জেনারেশনে সঞ্চারিত হতে পারে। এটাই মেন্ডেল কনক্লুড করেছিল। এই ক্ষেত্রে সাধারণত জেনোটাইপিক অনুপাতটা পরীক্ষাতে আসে না। সাধারণত এই ক্রসটা থেকে পুরো ক্রসটা আমাদের পরীক্ষায় আসে। তাছাড়া এই যে অনুপাতটা, ফিনোটাইপিক অনুপাত 9:3:3:1, এটা থেকে এমসিকিউ প্রশ্ন আসে। এই ক্ষেত্রে জেনোটাইপিক অনুপাতের কোনো প্রশ্নই কিন্তু পরীক্ষাতে আসে না। তাই এটা একটা অ্যাডভান্টেজ যে ওটা না পড়লেও আমাদের কিন্তু চলে যাবে। তাহলে এই ছিল আজকের মেন্ডেলের দ্বিতীয় সূত্র, এবং তার থেকে সেটা যেখান থেকে পেয়েছিলাম এই মেন্ডেলের দ্বিতীয় সূত্র বা স্বাধীন বিন্যাসের সূত্র, সেই ডাইহাইব্রিড ক্রস।